টাকা এটা শুধুমাত্র একটা কাগজেরই টুকরা, তার সত্ত্বেও এটা পুরো পৃথিবীর মানুষকে আজ গোলাম বানিয়ে রেখেছে। ভিক্ষুক হোক কিংবা মিলেনিয়ার, সবাই এই টাকাকে পেতে চায়, কিন্তু আজ পর্যন্ত এই টাকা কারোরই হয়নি। এই টাকার মায়ায় পড়েই কত মানুষ জীবন দিচ্ছে, কত কি করছে, কিন্তু আসলে এই টাকাটা কি এবং কবে থেকে এই টাকার প্রচলন ঘটলো, আর এই টাকা কবে থেকে এত জনপ্রিয় হয়ে উঠলো যে একজন মানুষ তার প্রিয়জনকে পর্যন্ত বিলিয়ে দিতে এক বিন্দু দ্বিধাবোধ করে না এই টাকার সামনে। তো চলো জেনে আসা যাক টাকার ইতিহাস। টাকা তো আমরা সবাই চিনি, কিন্তু এই টাকা জিনিসটা আসলে কি? এটা এমন একটা জিনিস যার মাধ্যমে যেই জিনিসটা আমাদের প্রয়োজন কিন্তু আমাদের কাছে নেই এবং অন্যের কাছে আসে, এবং অন্যের কাছ থেকে ওই জিনিসটা নেওয়ার একটা মাধ্যম আছে, আর এই মাধ্যমের চাবি হিসেবে টাকাকে ব্যবহার করা হয় এবং এখান থেকে টাকার প্রচলন শুরু হয়। গল্পটা এখান থেকে 10,000 খ্রিস্টাব্দ আগে, যখন টাকা নামে জিনিসটা এক্সিস্টই করতো না এবং এত বড় বড় বিল্ডিং ইমারতও কিন্তু এক্সিস্ট করতো না। তখন মানুষ জন্তুদের শিকার করে তাদের ক্ষুধা মেটাতো, কিন্তু একবার একটা জন্তুকে শিকার করলে এই খাবারটা তাদের অনেক দিন ধরেই খেতে হতো এবং কোনো সময় এই খাবারটা ফুরিয়ে গেলে অন্য জাতিদের কাছ থেকে খাবার নিতে হতো এবং এর বদলে তাদেরকে অস্ত্র দিতে হতো, এবং এখান থেকেই শুরু হয় বার্টার সিস্টেমের। কিন্তু মানুষ যতই উন্নত হতে থাকে ততই এই বার্টার সিস্টেমের ডার্ক সাইডগুলো তাদের সামনে চলে আসে। এই বার্টার সিস্টেমে সবচেয়ে মেইন প্রবলেমটা ছিল, যদি কোনো জিনিস আমার কাছে থাকে এবং আরেকটা জিনিস অন্যের কাছে থাকে, তবে আমার অন্যের ওই জিনিসটা প্রয়োজন কিন্তু অন্যের আমার জিনিসটা প্রয়োজন নেই, তখন এখানে কিন্তু লেনদেনের একটা সমস্যা হয়ে যাচ্ছে। এর জন্যই এখান থেকে প্রচলন করা হয় কমোডিটি মানি। এটা কিন্তু আসল টাকা না, এগুলো ছিল ধান, গম, রূপা, সোনা, হীরা এইসব। ওই সময় এইগুলো মানুষের কাছে বেশ দামি ছিল, এর জন্য তারা এগুলোকে ব্যবহার করেই তাদের লেনদেন চালাতো। কিন্তু এখানে আর একটা সমস্যা দেখা যাচ্ছিল যে এগুলোর মূল্য কিন্তু নির্ধারণ করা যেত না, এবং এখান থেকে শুরু হয় নতুন এক টাকার যাত্রা যার নাম ছিল লাইডিয়ান স্ট্যাডার। এটা কিন্তু কোনো কাগজের টুকরা না, এটা একটা সোনার কয়েন যার সামনে একটা সিংহের ছবি আঁকা, এবং এই প্রথম কয়েনটা আবিষ্কার করার পর থেকে শুরু হয় কয়েনের যাত্রা। রূপা, হীরা, সোনা দিয়ে কয়েন তৈরি হতে থাকে। প্রতি দেশের রাজারাই তাদের নতুন নতুন নামে কয়েন তৈরি করতে থাকে। কিন্তু এখানে আরও একটা সমস্যা দেখা যায়, যেহেতু এই কয়েনগুলো সংখ্যায় অনেক ছিল এবং খুবই ছোট পরিমাণে ছিল, আর এইগুলোর ওজন কিন্তু অনেক ছিল, যার ফলে এগুলো গণনা করতে এবং বহন করতে খুবই অসুবিধা হতো। তাই এই সময় মঙ্গোলীয় চায়নার রাজা কুবলা খান বার্গ গাছের শাল দিয়ে প্রথমবারের মতন টাকা তৈরি করেন। কিন্তু এই সময় অনেকে ভাবতে থাকে, আমরা কেনই বা শুধুমাত্র একটা কাগজের টুকরার জন্য আমাদের সোনা, হীরা, রূপাকে তাদের কাছে দিয়ে দেব। এর জন্য এই কাগজের টুকরার নাম দেওয়া হয় IOU, মানে আমি তোমার ঋণী। তোমার যখন ইচ্ছা এই কাগজটা দিয়ে তুমি যে সোনা, রূপা কিংবা হীরা রেখেছিলে সেটা নিয়ে যেতে পারো, এবং এখান থেকেই প্রচলন শুরু হয় ব্যাংকিং সিস্টেমের। কিন্তু যত সময় যেতে থাকে তত এই ব্যাংকিং সিস্টেমে আরও একটা প্রবলেম দেখা যায়। এই সকল ব্যাংকিং সিস্টেমে যত ইচ্ছা তত টাকা ছাপানো যেত, যার ফলে টাকার মান ধীরে ধীরে কম হতে থাকে, যার ফলে দেখা যায় ইনফ্লেশন, এবং এর ফলে যে কোনো পণ্যের দাম অনেকটা বেড়ে যায়। তাই 1816 সালে ব্রিটেন একটা নতুন আইন পাস করে যে আমাদের ব্যাংকের কাছে যতটা সোনা থাকবে ততটাই IOU ছাপানো হবে, যার ফলে টাকার দামটাও সামঞ্জস্য থাকবে এবং পণ্যের দামও আর বৃদ্ধি পাবে না। কিন্তু টাকা বৃদ্ধি হলে যেমন ইনফ্লেশন দেখা যায়, টাকা কম হলেও কিন্তু আবার ডিফ্লেশন দেখা যায়, আর এর ফলে সৃষ্টি হয় 1930 সালের দ্য গ্রেট ডিফ্লেশন, যেখানে পণ্যের দাম এতটা কমে যায় যে কোম্পানি তাদের কর্মচারীদের বেতনও পর্যন্ত দিতে পারে না, যার ফলে 1933 সালে এই সমস্যা থেকে দূর করার জন্য আমেরিকা একটা পদক্ষেপ নেয়। তারা টাকা এবং সোনা সম্পর্কটাকে ভিন্ন করে দেয় এবং শুধুমাত্র বেঁচে থাকে টাকাই, যার ফলে ব্যাংকিং সিস্টেম আবার পুনরায় জীবিত হয়। যার ফলে যত সময় যেতে থাকে তত এই টাকাও যেন একটা ভারী জিনিস হয়ে যায়, যার ফলে অনেক সময় এটা আনইউজফুল হয়ে যেত। এর জন্য শুরু হয় 1980 সালে ডিজিটাল মানি। এখানে আপনার টাকা কোথাও পকেটে করে নিয়ে যেতে হবে না, শুধুমাত্র কম্পিউটারে কিংবা মোবাইলে একটা ক্লিকের মাধ্যমেই আপনার টাকা 1 সেকেন্ডে পৃথিবীর এই পার থেকে ওই পারে ট্রান্সফার হয়ে যাবে। বাট এই ডিজিটাল মানির আরও একটা সমস্যা ছিল, এটা খুব সহজে হ্যাক না করা গেলেও হ্যাক করা কিন্তু ইম্পসিবল কোনো ব্যাপার ছিল না, এটা হ্যাক করা যেত। এর জন্য 2009 সালে প্রচলন ঘটে এমন একটা টাকা যেটা আমাদের ধরাছোঁয়ারও বাইরে, যেটা আমরা চোখে তো দেখতে পাবো বাট জীবনে স্পর্শ করে দেখতে পারবো না। সেটা হচ্ছে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি। এই বিটকয়েনকে কেউ কোনোদিন হ্যাক করতে পারবে না, এবং এর একটা কোড কিংবা নাম্বারই হ্যাক করতে প্রায় 100 বিলিয়ন বছর লাগবে। বাট এই বিটকয়েন কিন্তু কোনো সরকারি নির্দেশনা হিসেবে চলে না, এটা সম্পূর্ণ বেআইনি, যার ফলে যখন 2009 সালে একটা বিটকয়েনের দাম 0 টাকা ছিল এবং বর্তমান 2023 সালে একটা বিটকয়েনের দাম
প্রায় $70,000। কিন্তু একটা কথা চিন্তা করে দেখছেন, মাত্র কয়েক বছরের মধ্যেই মানুষ সোনা রূপা হীরার কয়েল থেকেই এমন একটা টাকায় পৌঁছে গেছে যেটাকে কোনোদিন স্পর্শ করে দেখা যায় না। এর পরেও বা না জানি কত নতুন টাকা আসতে থাকবে। তারপরেও টাকার আসল মিনিংটা কিন্তু হচ্ছে বিশ্বাস, কারণ পৃথিবী বিশ্বাসেই চলে। যদি আপনার মনে বিশ্বাসই না থাকে তাহলে আপনার লকারে থাকা ওই টাকার কোনোই মূল্য নেই। টাকাকে তৈরি করা হয়েছিল মানব জাতির সুবিধার জন্য, কিন্তু এই টাকাই মানব জাতিকে গোলাম বানিয়ে রেখেছে। আমরা যতই বলি না কেন এই টাকার মায়াজাল থেকে আমরা বেরিয়ে আসবো, তার সত্ত্বেও কিন্তু এটা কোনোদিনও সম্ভব নয়, কারণ এটাই আমাদের নিয়তি। এই টাকার মায়াজালেই আমাদের অনন্তকালের জন্য বেঁধে থাকতে হবে, কারণ ওই যে পৃথিবীর টাকা ছাড়া অচল। তো গাইস, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলবা না।